ক্লাস 10-এর যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই প্রশ্নবিচিত্রার যে ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আমি প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টার আমি আলোচনা করে দিয়েছি ইতিহাসের। এরপর আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়টি আলোচনা করব। এছাড়াও আমি প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপার যেগুলো আছে 1-2 করে সবগুলোই আলোচনা করে দেবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে তৃতীয় অধ্যায় সায়েন্টিফিক সাজেশনের প্রতিরোধ ও বিদ্রোহ, সেই প্রশ্নের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আপনারা শেষের দিকে দেখতে পাবেন। ওগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব। তো দেখুন, প্রথম প্রশ্ন আছে কি, 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন কি আছে, ভাগনা ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়? সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে, উলগুনার সব বলতে কি বোঝো? উলগুনার বলতে চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী? ফরাজি কথার অর্থ কী? ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কি কর্তব্য। ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 5 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? হাজি শরীয়ত উল্লাহ। 6 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। সিধু একজন ও কানু দুজন নেতা। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো। বিরসা মুন্ডা। 8 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কী? পাহাড়ের প্রান্তদেশ। দামিনী কোহ কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। 10 নম্বর প্রশ্ন, কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিলেন? বিরসা মুন্ডা। 11 নম্বর, বাংলাদেশে উপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? না, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 12 নম্বর, মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? মালাবার উপকূলে। 13 নম্বর প্রশ্ন, বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। আর একটা প্রশ্ন আছে, বাংলার এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? না, উত্তর 24 পরগনা জেলায় কি নারকেলবেড়িয়া গ্রামে। উত্তর 24 পরগনা জেলায় নারকেলবেড়িয়া গ্রামে। তারপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে। 15 নম্বর প্রশ্ন, নীলবিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করেছিল? সমগ্র নদিয়া, যশোহর, পাবনা, ফরিদপুর, রাজশাহী ইত্যাদি অঞ্চলে। 16 নম্বর প্রশ্ন, নীলবিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। 17 নম্বর প্রশ্ন, নীলবিদ্রোহের সময়কাল উল্লেখ করো। 1859 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত। 18 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের একজন নেতৃত্বের নাম লেখো। হাজি শরীয়তুল্লাহ ও দুদু মিয়া। 19 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল? না, সাঁওতাল বিদ্রোহের বিস্তার মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, রাঁচি, ছোটনাগপুর অঞ্চলে প্রভৃতি অঞ্চলে। তারপর 20 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের বিস্তার কোন কোন অঞ্চলে হয়েছিল? মুন্ডা বিদ্রোহের বিস্তার রাঁচি, সিংভূম অঞ্চলে হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? ওয়াহাবি আন্দোলন বাংলার 24 পরগনা, নদিয়া, যশোহর, ঢাকা, মালদহ প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তারপর 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের বাংলায় কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? ফরাজি আন্দোলন ফরিদপুর ও ঢাকা থেকে বাখরগঞ্জ
কুমিল্লা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন। 23 নম্বর প্রশ্ন, ওহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো। শাহ ওয়ালি উল্লাহ ও তিতুমির। শাহ ওয়ালি উল্লাহ ও তিতুমির। 24 নম্বর প্রশ্ন, 24 নম্বরের প্রশ্ন আছে মুন্ডা বিদ্রোহের সময়কাল উল্লেখ করো। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, ওহাবি আন্দোলনের সময়কাল উল্লেখ করো। ওহাবি আন্দোলনের সময়কাল ভারতে 1820 খ্রিস্টাব্দে, বাংলায় 1831 খ্রিস্টাব্দে। তারপর 26 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের সময়কাল উল্লেখ করো। 1818 থেকে 1906 খ্রিস্টাব্দে পর্যন্ত। 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, ওহাবি আন্দোলনের ভারতের কোন কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল? না, ওহাবি আন্দোলন ভারতে সংগঠিত 24 পরগনা, নদিয়া, মালদহ প্রভৃতি অঞ্চলে সংগঠিত হয়েছিল। 28 নম্বর প্রশ্ন, পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফকির করিম শাহ। 29 নম্বর প্রশ্ন কি ছিল? না, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়? 1908 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হয়? সাঁওতালদের এলাকায় বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত। তাই কি সাঁওতালদের এলাকায় বাইরে থেকে আসা মানুষজনকে কি সাঁওতালরা দিকু বলে ডাকত। 31 নম্বর প্রশ্ন, চুয়ার কারা? না, দুর্বৃত্ত ও নীচ জাতির মানুষদেরকে চুয়ার বলা হতো। ঠিক আছে। তারপরে 32 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে হয়েছিল। 33 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম অঞ্চলকে কি বলা হয়? জঙ্গলমহল বলা হয়। 34 নম্বর প্রশ্ন, কি কোন বিদ্রোহে সুই মুন্ডার নেতৃত্ব দেন? না, মুন্ডা বিদ্রোহে। 35 নম্বর প্রশ্ন, কি আছে? দাদন প্রথা কি? নীলকররা নীল চাষিদের নীল চাষ করার জন্য কি না যে অগ্রিম অর্থ দিত তাকে কি বলা হতো? দাদন প্রথা বলা হয়। তারপর 36 নম্বর প্রশ্ন, কি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কোন বিদ্রোহের পরিণতিতে কবে পাশ হয়? না, 36 নম্বর পাবনা বিদ্রোহের পরিণতিতে। ঠিক আছে, 1885 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, মজনু শাহ ও মুসা শাহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? না, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন। তারপর 38 নম্বর প্রশ্ন, সাঁওতাল ভাষায় ডহর কথার অর্থ কী? খোলা বা উন্মুক্ত চত্বর। তারপরে 39 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কে দমন করেছিলেন? জেনারেল আউট্রাম। 40 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ দেবী চৌধুরানী উপন্যাস কোন বিদ্রোহের উল্লেখ আছে? নীল বিদ্রোহের উল্লেখ আছে। 41 নম্বর প্রশ্ন, হুল দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। 42 নম্বর প্রশ্ন কি আছে? না, কোন বাংলা নাটক আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনীয়? নীলদর্পণ নাটকটি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব সহজেই আমি যখনই আপনাদেরকে ভিডিও আপলোড করব তো আপনারা নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং সেটা থেকে দেখে নিতে পারবেন। তো এর আগের যে সালগুলো, এর আগের যে সায়েন্টিফিক সায়েন্সের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সব করে দেওয়া আছে। এর আগের বছরে যদি কারো পুরনো প্রশ্নবিচিত্রা থাকে ইতিহাস ভূগোলে, তো ইতিহাস ভূগোলে সেই সমস্ত প্রশ্নবিচিত্রার আগের বছরে সব প্রশ্নের উত্তর এই চ্যানেলে দিয়ে আছে, তো আপনারা পারলেই দেখে নিতে পারেন। এরপরে দেখুন, যে বিয়ের দাগের সত্য ও মিথ্যা নিরূপণ করো সেগুলো আমি বলে দেব। তো 1 নম্বর, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা হবে কাটা, এটা মিথ্যা। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা কি হবে? সত্য। ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ, এটাও সত্য। 4 নম্বর, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিল বিশ্বনাথ সর্দার, এটাও সত্য। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা
কাটা। পাগলপন্থী আদর্শের প্রবর্তক করেন ফকির করিম শাহ, এটা সত্য। বিরসা মুন্ডার উপস্য সিংবঙ্গা ছিলেন মুন্ডাদের সূর্য দেবতা, এটাও সত্য। দিকু শব্দের অর্থ বহিরাগত, এটাও সত্য। তারপরে 9 প্রশ্ন দেখুন, নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার, এটাও সত্য। 10 নম্বরে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন সুই মুন্ডা, এটাও সত্য। খেওয়াড় সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, এটাও সত্য। 12 নম্বর বাংলার ওয়াবি আন্দোলন বারাসত বিদ্রোহ নামে পরিচিত, এটাও সত্য। তারপর 13 নম্বর ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ হয়, এটাও সত্য। 14 নম্বর ফরাজি আন্দোলনের অপর নাম ছিল মিয়া আন্দোলন, এটাও সত্য। 15 নম্বর বিরসা মুন্ডার একজন অনুগামী হলেন সুই মুন্ডা, এটা কিন্তু কাটা, এটা মিথ্যা। 16 নম্বর মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এটাও সত্য। এরপরে দেখুন, এই যে ইয়ের দাগের বিবৃতি সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। কেন করেছিলেন? কারণ এই 3 নম্বরের ব্যাখ্যাটা হবে, কারণ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। ঠিক আছে। 2 নম্বর বিবৃতি, উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। কারণটা কি? এই যে 2 নম্বর ব্যাখ্যাটা হবে, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। ঠিক আছে। তারপর 3 নম্বর বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহে বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এটা কোন ব্যাখ্যাটা হবে? 3 নম্বর ব্যাখ্যাটা, কারণ বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ে ধর্মচারণের অধিকার কোম্পানি আইন কি করেছিল? করে নিষিদ্ধ করেছিল। তারপর 4 নম্বর বিবৃতি, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। এটা 2 এর ব্যাখ্যাটা হবে, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। 5 নম্বর বিবৃতি, 19 শতকে কোম্পানির আমলে ভারতের বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ এটা 3 নম্বর ব্যাখ্যাটা হবে। ঠিক আছে। ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য। 6 নম্বর বিবৃতি, আদিবাসী কোলরা দিকুর উপর ক্ষুব্ধ ছিল। কারণটা কি? 3 নম্বর ব্যাখ্যা, বহিরাগত জমিদার ও মহাজনরা দিকু নামে পরিচিত ছিল বলে। তো 7 নম্বর বিবৃতি, 19 শতকের শেষ দিকে ভারতের নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। কেন? এই 3 নম্বর ব্যাখ্যাটা হবে, ইউরোপ কৃত্রিম নীল উৎপাদন শুরু হয়েছিল বলে। তারপর 8 নম্বর, বিরসা মুন্ডা নামে এক নতুন ধর্মমত প্রচার করেন। কোনটা ব্যাখ্যাটা হবে? না 2 নম্বর ব্যাখ্যাটা হবে, তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন। 9 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। এটা 3 নম্বরের ব্যাখ্যাটা হবে, কারণ ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের কাছে মাথাপিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিল। 10 নম্বর বিবৃতি, বিরসা মুন্ডাকে মুন্ডারা ধরতিয়া বাবা ভগবান রূপে পুজো করত। কেন? কারণ 3 নম্বর ব্যাখ্যাটা, বিরসা নিজেকে ভগবানের দূত হিসাবে প্রচার করেছিলেন। 11 নম্বর বিবৃতি, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে সংগঠিত নীল বিদ্রোহ অন্যান্য কৃষক বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। কারণ 1 নম্বর ব্যাখ্যাটা হবে, এই বিদ্রোহ সুনির্দিষ্ট লক্ষ্যে কি ও কর্মসূচি অনুযায়ী চলেছিল। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করতে মোটেই ভুলবেন না। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যে সমস্ত ইতিহাসের বা ভূগোলের প্রয়োজনীয় প্রশ্ন যদি জানার থাকে তো আপনারা বলবেন, আমি ভিডিওর মাধ্যমে বানিয়ে দেব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।